ডেসক্রাইব দ্য নিউক্লিয়াস চ্যানেল স্যাম্পলিং থিওরেম না, তুমি শুধু লিখবা যে নিউক্লিয়াস চ্যানেল স্যাম্পলিং থিওরেম। ডেসক্রাইব, সবাইকে ডেসক্রাইব করতে বলতেছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আহ, আজকে আমার যে তিনটা প্রশ্ন ছিল, তো তার মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে এটা যে হোয়াই ডু ইউ কনসিডার শর্ট টাইম রিপ্রেজেন্টেশন অফ স্পিচ সিগন্যালস এন্ড হোয়াট ডু ইউ মিন বাই উইন্ডোইং, এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ শর্ট টাইম স্পিচ প্রসেস উইথ সুইটেবল জেনারেল ব্লক। তো প্রথম প্রশ্নে আসলে আমাদের এইটার রিলেটেড যে টপিক গুলো আছে মোটামুটি আমি কভার করার চেষ্টা করছি। তো জানি না কতটুকু পারছি, তারপর স্যার চেষ্টা করছি ইনশাল্লাহ। তো এখন আমাদের প্রথম প্রশ্নটা যেটা ছিল যে হোয়াই ডু ইউ কনসিডার শর্ট টাইম রিপ্রেজেন্টেশন অফ স্পিচ সিগন্যালস, অর্থাৎ স্পিচ সিগন্যালের আসলে শর্ট টাইম রিপ্রেজেন্টেশন আমাদের কেন প্রয়োজন। তো প্রথমত আমরা একটু আসি যে শর্ট টাইম রিপ্রেজেন্টেশন অফ স্পিচ সিগন্যালস গুলো আসলে কি। যেহেতু আমরা জানি যে স্পিচ সিগন্যালস আর সিগন্যাল যেগুলো আছে সেগুলো মোটামুটি আহ, আহ, কি বলে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, অর্থাৎ স্ট্যাটিক। তো সেই ক্ষেত্রে যখন আমরা এই স্পিচ সিগন্যাল গুলোকে কনভার্ট করার চেষ্টা করব, আমাদের স্যাম্পলিং করার চেষ্টা করব, তো তখন আমাদের কিছুটা রিপ্রেজেন্টেশনের দরকার হবে, অর্থাৎ ছোট ছোট ব্লকে ভাগ করার প্রয়োজন হবে, যেটা আমরা সামনে দেখবো উইন্ডোইং প্রসেস রয়েছে। তো এই ছোট ছোট ব্লকে ভাগ করার যে প্রসেসটা, এটাকেই মূলত শর্ট টাইম রিপ্রেজেন্টেশন অফ স্পিচ সিগন্যালস বলা হয়। এখন শর্ট টাইম স্পিচ শর্ট টাইম স্পিচ রিপ্রেজেন্টেশনের মূলত দুই ভাগই করা যায়, সেটা হচ্ছে একটা কোয়াসি স্টেশনারি আর একটা হলো টাইম ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস। তো কোয়াসি স্টেশনারি আসলে কি, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা যদি আমাদের যে সিগন্যাল গুলো থাকে, স্পিচের যে সিগন্যাল, এগুলো তো সব অ্যানালগ সিগন্যাল। তো এই সিগন্যাল গুলোকে আমরা যদি আসলে ছোট ছোট ব্লকে ভাগ করি, অর্থাৎ একটা নির্দিষ্ট পার্টিকুলার ছোট ছোট ব্লকে যদি ভাগ করি, যেরকম আমরা ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন যেরকম ছোট ছোট আর কি পার্টে ভাগ করছি, তো ওরকম যদি আমরা আসলে সিগন্যাল গুলোকে ছোট ছোট পার্টে ভাগ করি, তাহলে ওই ছোট ছোট পার্টের আসলে যে বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ যে প্রপার্টি গুলো থাকে, সেগুলো মোটামুটি রিলেটিভলি কনস্ট্যান্ট থাকে। মানে একেবারে যে কনস্ট্যান্ট থাকে সেরকম না, বাট রিলেটিভলি কনস্ট্যান্ট থাকে, যার ফলে আমরা আসলে মোটামুটি একটা অ্যাকিউরেট ভ্যালু পাই। অর্থাৎ আমরা যখন আমাদের যে স্পিচ সিগন্যালটা, সেই স্পিচ সিগন্যালটা যখন আবার পরবর্তীতে আমরা নতুন একটা স্পিচ সিগন্যাল ক্রিয়েট করবো, এই নতুন তো না, আসলে ওই স্পিচ সিগন্যালটা থেকে আমরা নতুন ভাবে ওটাকে রিজেনারেট করবো। তো তখন আসলে আমাদের রিজেনারেট করতে সুবিধা হবে, কারণ যদি ছোট ছোট ব্লকে ভাগ করি তাহলে আলটিমেটলি ভিতরের যে চেঞ্জেসটা সেটা খুব কম হবে। আমরা যদি একটু এখানে খেয়াল করি তাহলে দেখবো যে এখানের ভিতরে যদি এই যে ব্লকটা রয়েছে, এখানে কিন্তু ভিতরে হয়তো ছোটখাটো চেঞ্জেস আছে, বাট তারপরেও মোটামুটি রিলেটিভলি মনে হচ্ছে যে আসলে এই জায়গাটাতে কোনো চেঞ্জ নাই ওরকম ভাবে। সেম আমরা পাশেরটা দেখলেও দেখতে পারি যে আসলে অল্প কিছু আসলে হেরফের আছে, কিন্তু তারপর আসলে মোটামুটি রিলেটিভলি আমরা বলতে পারি যে কনস্ট্যান্ট আছে। সেটা দিয়ে মূলত কোয়াস স্টেশনারি বলে। এখন আমরা যদি একটু পরেরটা দেখি, সেটা হচ্ছে টাইম ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস। তাহলে টাইম ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসটা কিরকম? টাইম ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসটা হচ্ছে আমাদের যে ফ্রিকোয়েন্সি থাকবে, অর্থাৎ এই ফ্রিকোয়েন্সির যে ইম্পালসটা থাকে, এই যে উপরের যে গ্রাফটা আছে, এটার সাথে যদি আমরা একটু সময়ের সাথে একটা কম্বিনেশন করি, তো সময়ের সাথে যদি কম্বিনেশন, অর্থাৎ সময়ের সাথে সাথে যদি আমরা এই ইম্পালস গুলাকে কাউন্ট করার চেষ্টা করি, তাহলে আলটিমেটলি যে জিনিসটা পাবো সেটাই আমাদের টাইম ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস। এটাকে যদি আমরা একটু আসলে ডিজিটাল মেশিনের মাধ্যমে যদি আমরা একটু কি বলে দেখার চেষ্টা করি, তাহলে আলটিমেটলি নিচের যেই পিকচারটা আছে, এরকম কিছু কোনো একটা পিকচার আমরা দেখতে পাবো। আর এই সেকেন্ডটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের মূলত টাইমের সাথে যে আমাদের সিগন্যাল গুলা চেঞ্জেস হইতেছে, সেই সিগন্যাল গুলা চেঞ্জেসটা আসলে দেখাইতেছে আর কি। প্রথমটা হলো শুধু ফ্রিকোয়েন্সি ডোমেন, পরেরটা হলো টাইম ফ্রিকোয়েন্সি ডোমেন। জি স্যার। মাঝখানেটা তুমি লিখছো যে ফ্রিকোয়েন্সি ডোমেন, লাস্টেরটা হলো টাইম ফ্রিকোয়েন্সি ডোমেন। ও জি স্যার, সরি স্যার, আমি হয়তো ভুল বলে ফেলছি। হ্যাঁ, ওই যে উপরে লেখা আছে তো, ওই যে স্যার মাঝখানে ইইজি ইন দা, ইইজি ইন দা ফ্রিকোয়েন্সি ডোমেন, লাস্টেরটা হলো ইইজি ইন দা টাইম ফ্রিকোয়েন্সি ডোমেন। এই জন্য এখানে একই সাথে পুরোটা ছবি ভালোভাবে দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, তো আমরা আসলে এরপরে এটা আমাদের শর্ট টাইম ফ্রিকোয়েন্সি যে প্রথম প্রশ্নটা ছিল যে শর্ট টাইম ফ্রিকোয়েন্সি সরি শর্ট টাইম রিপ্রেজেন্টেশন অফ স্পিচ সিগন্যাল কেন করা হয়, আমরা অলরেডি উত্তর পেয়ে গেছি হয়তো।
এখন আমরা পরবর্তী যে প্রশ্ন ছিল আমাদের সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই উইন্ডোইং। তো উইন্ডোইং দ্বারা আসলে আমরা কি বুঝি, এবং কিছু এখানে শুধুমাত্র এই প্রশ্নটাই দেওয়া আছে, তো আমি চেষ্টা করছি যাতে দু একটা উইন্ডোইং টেকনিক দেয়। তো আমরা একটু যদি এখান থেকে দেখার চেষ্টা করি যে উইন্ডোইং প্রসেসটা আসলে কি। তো উইন্ডোইং প্রসেসটা হচ্ছে এরকম কিছু যে আমাদের কাছে যে সিগন্যাল থাকে, স্পিচের যে সিগন্যাল গুলো থাকে, স্পিচের সিগন্যাল গুলো মোটামুটি ইনফাইনাইট রেঞ্জে থাকে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি, এখানে বাম পাশের যে চিত্রটা দেখার চেষ্টা করি, তাহলে অর্থাৎ ডান পাশে এটা যদি আমরা মূল বিন্দু ধরি, তাহলে এখান থেকে ডান পাশে যদি চিন্তা করি, তাহলে এগুলো ইনফাইনাইট পর্যন্ত থাকে আর বাম পাশে ইনফাইনাইট পর্যন্ত থাকে। এখন আমরা যখন আসলে স্পিচ নিয়ে কাজ করব, তখন আমাদের ইনফাইনাইট জিনিস নিয়ে তো আসলে কাজ করলে চলবে না, তো আমাদের লাগবে একটা ফাইনাইট সংখ্যক ভ্যালু, যেখানে আসলে আমরা যেটা দিয়ে আসলে স্পিচ রিকগনিশন করতে পারবো। তো সেটা যদি আচ্ছা, তো যদি আমরা আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যদি আমাদের স্পিচটা তো থাকবে, অবশ্যই স্পিচের যে সিগন্যাল থাকবে সেটা আমাদের ইনফাইনাইট রেঞ্জে থাকবে। তো ইনফাইনাইট রেঞ্জে তো আসলে আমরা কাজ করবো না। তো সেই ক্ষেত্রে আমাদের একটা ফাইনাইট রেঞ্জ নিয়ে কাজ করতে হবে। তো ফাইনাইট রেঞ্জ নিয়ে কাজ করতে হলে আমাদের অবশ্যই একটা স্পেসিফিক বা পার্টিকুলার একটা ফাংশন রাখা লাগবে, যে ফাংশনটা আসলে অ্যাপ্লাই করলে সেই ফাংশনটার ভিতরে আসলে আমাদের যে ইনফাইনাইট যে আমাদের যে স্পিচটা আছে, স্পিচের যে বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো সবগুলো চলে আসে। তো সেই জিনিসটাকে মূলত উইন্ডো বলা হয়। অর্থাৎ একটা ছোট বলা যাইতে পারে যে একটা ছোট আমাদের যেই ফাংশন নেব, সেই ফাংশনের মাধ্যমে আমরা বড় একটা স্পিচের যে সিগন্যাল আছে সেটাকে আমরা আহ, কি বলে রাখার চেষ্টা করব, এটাকে মূলত উইন্ডো বলা হয়। এখন এই রাখার যে প্রসেসটা, এই প্রসেসটাই মূলত উইন্ডোইং। অর্থাৎ আমরা যদি একটু এখানে দেখি এই বাম পাশের চিত্র, সেখানে আমরা যদি উপরেরটাকে যদি একটা স্পিচ ধরি, অর্থাৎ স্পিচের যে সিগন্যাল আছে সেটা ধরি, আর নিচেরটাকে যদি আমাদের একটা উইন্ডো ধরি, তাহলে আমরা যদি চিন্তা করি যে এইটা উপরটা তো সে ইনফাইনাইট, সো এই ইনফাইনাইট জিনিসটাকে যদি আমরা এই ছোট্ট একটা ফাইনাইট জিনিসের মধ্যে নিয়ে আনার চেষ্টা করি, তাহলে এই যে এরিয়াটা, শুধুমাত্র এই এরিয়াটা কভার হবে। সো এই এরিয়াটা কভার হলে এই টোটালটা, এটাকে একটা উইন্ডো বলা হচ্ছে। এখন এই যে আমরা এই ছোট একটা উইন্ডো নিতেছি এখানে, এই উইন্ডো নেওয়ার সিস্টেমটাই মূলত উইন্ডোইং প্রসেস। এখন এই উইন্ডোটা আসলে আমরা কিভাবে চুজ করব, কারণ এই ছোট একটা উইন্ডোর ভিতরে কিন্তু আমাদের টোটাল যে স্পিচের যত আসলে বৈশিষ্ট্যগুলো আছে সেই সবগুলা নিয়ে আসার চেষ্টা করতেছি। তা সেক্ষেত্রে আমাদের উইন্ডোটা চুজ করার ক্ষেত্রে বেশ সাবধানতা অবলম্বন করতে হবে। কিছু প্রসেস আছে, উইন্ডোইং প্রসেস রয়েছে, যেটা আমরা সামনে দেখবো। কারণ এই উইন্ডোইং করার ক্ষেত্রে আমাদের যে উইন্ডোটা চুজ করতেছি, এটা যদি আসলে আমাদের যদি নেগেটিভ পজিটিভ সব মিলানো থাকে, অর্থাৎ ভ্যালুর মধ্যে যদি নেগেটিভ ভ্যালু, ডান পাশের ভ্যালুগুলোতে আমি নেগেটিভ ভ্যালু কাউন্ট করতেছি আর বাম পাশের ভ্যালুটাকে পজিটিভ ভ্যালু কাউন্ট করতেছি, তাহলে নেগেটিভ পজিটিভ যদি মিলানো ভ্যালু থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো অ্যান্টি অ্যান্টি কজাল উইন্ডো। আর যদি আর যদি আমাদের শুধুমাত্র পজিটিভ ভ্যালু থাকে, অর্থাৎ আমাদের যে উইন্ডো নিয়েছি সেই উইন্ডোর মধ্যে যদি আমাদের পজিটিভ ভ্যালু থাকে, তাহলে সেগুলোকে বলা হয় আসলে কজাল উইন্ডো। এখন উইন্ডোইং প্রসেসটা যদি একেবারে শর্টে বলতে চাই, তাহলে আমরা যদি এইচ অফ এক্স একটা ফাংশন আছে, সেই ফাংশন থেকে যদি আমি এইচ এইচ প্রাইম এক্স পেতে চাই, অর্থাৎ এই যে বড় একটা যে আমাদের ইনফাইনাইট স্পিচ আছে, সেখান থেকে ইনফাইনাইট স্পিচটাকে যদি আমরা ছোট ছোট একটা ইনফাইনাইট স্পিচে নিয়ে আসতে, ইনফাইনাইট সরি ফাইনাইট যদি একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের অবশ্যই একটা ফাংশন ব্যবহার করতে হবে বা ফাংশন প্রয়োগ করতে হবে। সেই ফাংশনটা ডব্লিউ অফ এন, অর্থাৎ আমরা যদি এইচ অফ এক্স এর সাথে ডব্লিউ অফ এন অ্যাড করি, ফাংশনটা অ্যাড করি, তাহলে আমরা আসলে আমাদের যেই কাঙ্ক্ষিত যেই স্পিচ যে আছে সেটা আমরা পাবো। এটা হচ্ছে আমাদের উইন্ডোইং। এখন আমরা যদি একটু চিন্তা করি যে উইন্ডোইং প্রসেস, অর্থাৎ উইন্ডোইং যেই কমন কিছু উইন্ডো ফাংশন আছে, এই যে মাত্র যেটা দেখলাম সেটা হচ্ছে যে এখানে ডব্লিউ অফ এন, অর্থাৎ আমাদের অবশ্যই এখানে মেইন যেটা বিষয় সেটা হচ্ছে উইন্ডো যে ফাংশনটা আছে, অর্থাৎ এই ফাংশনটার মাধ্যমেই আমরা তো উইন্ডোটা আসলে বের করতেছি। তো এই ফাংশনটা আসলে, এই ফাংশন গুলো হইতে পারে রেক্টেঙ্গুলার উইন্ডো হইতে পারে, অথবা হ্যামিং উইন্ডো হইতে পারে। সো রেক্টেঙ্গুলার উইন্ডোর ক্ষেত্রে আসলে কি হয়,
আমাদের যে ফাংশন আছে ডব্লিউ অফ এন সেটা মূলত ওয়ান হয়, এবং আমাদের ওয়ান হইলে যে স্যাম্পল থাকে সেই স্যাম্পল গুলা জিরো থেকে এন, সরি, এন সংখ্যক স্যাম্পল থাকে। এন সংখ্যক স্যাম্পল থাকলে ভ্যালু কত হয়, জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত। সো জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত এন সংখ্যক স্যাম্পল হয়, এবং সেগুলোকে আমরা যদি ওয়ান, অর্থাৎ ডব্লিউ অফ এন যেহেতু ওয়ান, তাহলে জিরো থেকে ওয়ান পর্যন্ত এখানে যদি আমরা প্লট করি, তাহলে আলটিমেটলি এই যে একটা উইন্ডো টাইপের পাই, এটাকে রেক্টেঙ্গুলার উইন্ডো বলে। কারণ এই উইন্ডো আসলে যখন আমরা প্লট করি, তাহলে আলটিমেটলি উইন্ডো প্লট করলে এখানে মোটামুটি রেক্টেঙ্গুলার শেপ আসে, এই জন্য বলা হয় এটাকে রেক্টেঙ্গুলার উইন্ডো। তারপরে আরেকটা উইন্ডো ফাংশন আছে, সেটা হচ্ছে আমাদের হ্যামিং উইন্ডো ফাংশন। সো হ্যামিং উইন্ডো ফাংশনটা কিছুটা এরকম নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো এখানে আমাদের উইন্ডো ফাংশনটাও দেওয়া আছে। এই উইন্ডো ফাংশনটা অ্যাপ্লাই করার পরে আলটিমেটলি আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা কিছুটা নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো, অর্থাৎ পিক থাকবে একদম মাঝখানে, মাঝখানে পিক থাকবে, আর দুই সাইড আসলে সাইড বার গুলো থাকবে। তো প্রত্যেকটা জিনিস এখানে আসলে ইম্পর্টেন্ট সেম। এখানেও সেই সেম প্রসেস, যে আমাদের যেহেতু স্যাম্পল নিতেছি জিরো, এন সংখ্যক স্যাম্পল নিতেছি, তাহলে এন সংখ্যক স্যাম্পলের জন্য আমাদের যাইতে হবে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত। একটু আগের ছবিটা দেখি তো। এখানেও ফুরিয়ার ট্রান্সফর্মটা এরকম কেন, একই রকম নাকি এটা? যে ফুরিয়ার ট্রান্সফর্মটা ডান দিকের ছবিটা, যে ফুরিয়ার ট্রান্সফর্ম, এটার মধ্যে আর পরেরটার মধ্যে কি পার্থক্য? স্যার আমাদের এই জায়গার যে আসলে পিক, এখানে যে পিকটা আছে, কারণ প্রত্যেকটা আমাদের যে আসলে কি বলে স্পিসের যে আসলে ওয়েভ থাকে, সেই ওয়েভের আসলে পিক থাকে প্রত্যেকটা। তো সেই প্রত্যেকটা পিক আমাদের পিক থাকে সবসময়, হুম। যেটা সব থেকে বড় পিচ, সেটার জন্য আমরা এরকম একটা ভ্যালু পাই, আর বাদ বাকি যে ভ্যালু গুলো থাকে ওগুলো মোটামুটি সমানভাবে আসলে নিচের দিকে নেমে আসে, মানে হঠাৎ করে নেমে আসে না। কিন্তু আমরা যদি একটু হ্যামিং উইন্ডোর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে আলটিমেট ওটার যে পিক থাকে ওটার সাথে নর্মাল যে ভ্যালু গুলো থাকে, নর্মাল ভ্যালু গুলো খুব নিচের দিকে থাকে, বাট পিক যেটা থাকে ওটা সব থেকে বেশি উপরের দিকে থাকে। এই জন্য হ্যামিং উইন্ডোর ক্ষেত্রে হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমাদের পিকটা পাই ওটার সাথে আমাদের যেই সাধারণ যেই আসলে স্পিসের যে লেভেল থাকে ওগুলোর সাথে ডিস্টেন্স একটু বেশি থাকে। আর রেক্টেঙ্গুলারের ক্ষেত্রে নর্মাল থাকে, কারণ মোটামুটি সবগুলা পিক মোটামুটি কাছাকাছি থাকে, হয়তো যেটা বেশি থাকে বড় থাকে ওটা একটু বেশি থাকে আর কি। হুম, কোনটা কোন কাজে ইউজ হতে পারে এরকম কোন ধারণা আছে? আহ স্যার মানে কোনটা কখন ইউজ হবে? এইটা ধারণা এটা হয়তো বা স্যার আমাদের যেই স্পিচ দেয়া থাকবে তার উপর ডিপেন্ড করে আমরা অ্যাপ্লাই করতে পারবো। কারণ যখন আমাদের স্পিচ এরকম কিছু একটা থাকবে, যদি আমি যদি আগেরটা দেখাই, যে যদি আমরা স্পিচটা যদি এরকম থাকে কাইন্ড অফ, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে রেক্টেঙ্গুলার অ্যাপ্লাই করতে পারবো। কারণ মোটামুটি যে সব থেকে বড় পিক আছে এটার সাথে কিন্তু নর্মাল যেগুলো আছে ওগুলার খুব একটা ব্যবধান নাই। তো আমরা এই ক্ষেত্রে আসলে হয়তো রেক্টেঙ্গুলার ব্যবহার করতে পারবো। আর যেটা হ্যামিং আছে সেটা হয়তো বা যে পিক সব থেকে একটু আর এর থেকে আর একটু বেশি, আর বাকিগুলো একটু অল্প, তার সাথে হয়তো বা অ্যাপ্লাই করা যেতে পারে। স্যার নেক্সট প্রশ্নে হ্যাঁ যাবো হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, যাও। তো আমি যদি একটু উইন্ডো উইন্ডোইং এর তো আমি যদি একটু উইন্ডোইং প্রসেসটা আসলে একটু যদি বলি, আহ, যদি একেবারে আসলে শেষ করে দিতে চাই, তাহলে যদি বলি একটু আসলে ফানি জিনিস থেকে, যে যদি আমি একটা মেশিনের মধ্যে ইনপুট দেই আলু, তাহলে সেখান থেকে যদি আমি আসলে স্বর্ণ পাই, তো সেটি আসলে উইন্ডোইং প্রসেসের মতো। অর্থাৎ একটা বড়, একটা ইনফাইনাইট সংখ্যক যে আমাদের স্পিচ থাকে সেটাকে তো একটা মেশিনের মাধ্যমে আমি যদি সেটা থেকে একটা ছোট একটা আউটপুট পাওয়ার চেষ্টা করি, তো কাইন্ড অফ আমাদের উইন্ডোইং প্রসেসটাও সেরকমই, যে একটা বড় ইনফাইনাইট যে আমাদের স্পেস থাকে সেটাকে আমি একটা ছোট একটা উইন্ডোর মধ্যে তার প্রসেস সবগুলা জিনিসপত্রকে নিয়ে আসতেছি। তো এটা কাইন্ড অফ এরকমই, যে আলু থেকে আসলে স্বর্ণ পাওয়ার মতো। যাই হোক, আমরা পরবর্তী আসলে প্রশ্নে চলে যাব। সেটা হচ্ছে কনসেপ্ট অফ শর্ট টাইম স্পিচ প্রসেসিং। তো শর্ট টাইম স্পিচ প্রসেসিং তো অলরেডি দেখে ফেলছি আমরা, শর্ট টাইম স্পিচ প্রসেসিং। এখন আমরা যদি এটাকে একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, যে একেবারে সিম্পল যদি একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে
প্রথমে আমাদের যে স্পিচ সিগন্যাল সেটা আমরা নিব। সো স্পিচ সিগন্যালটাকে আমরা যদি ফ্র্যাগমেন্ট আকারে ভাগ করি বা ফ্র্যাগমেন্টেশন করি, দ্বিতীয় প্রসেস আমাদের ফ্র্যাগমেন্টেশন করা। ফ্র্যাগমেন্টেশন করার পরে আমরা তার উপর অবশ্যই উইন্ডোইং প্রসেস অ্যাপ্লাই করব। তো উইন্ডোইং প্রসেস এখানে আসলে আমাদের যে আমাদের যে আসলে সিগন্যাল থাকবে, সিগন্যালের উপর ভিত্তি করে আমরা হ্যামিং উইন্ডো ফাংশন ব্যবহার করতে পারি, অথবা রেক্টেঙ্গুলার উইন্ডো ফাংশন ব্যবহার করতে পারি, বা যে উইন্ডো ফাংশন গুলো আছে সেটা আসলে ক্রাইটেরিয়ার উপর বেস করে অ্যাপ্লাই করতে হবে। সো উইন্ডোইং প্রসেস অ্যাপ্লাই করার পরে এরপরে আমাদের শর্ট টাইম প্রসেসিং হবে। এরপরে যদি অন্য কোনো পোস্ট প্রসেসিং এর দরকার হয় তো অন্য কোনো পোস্ট প্রসেসিং আমরা করব। আর ফাইনালি আমরা প্রসেসড আউটপুটটা পাবো, অর্থাৎ আমাদের যে সিগন্যালটা আছে সেই সিগন্যাল থেকে, যেটা অলরেডি আছে সেই সিগন্যাল থেকে আমরা ওই সিগন্যালটাকে আসলে রিকভার করার চেষ্টা করতেছি। তো সেই পরবর্তীতে আসলে আমরা প্রসেসটা, আমাদের যে আউটপুট আছে সেই আউটপুটটা পাবো। এখন আমাদের যে এই যে শর্ট টাইম স্পিচ প্রসেসিং, শর্ট টাইম স্পিচ প্রসেসিং যেটা দেখলাম, সেটা মূলত স্পিচ রিকগনিশনের ক্ষেত্রে ব্যবহার করা যাইতে পারে। স্পিচ সিনথেসিস অর্থাৎ স্পিচ যদি আমরা সংশ্লেষণ করতে চাই তো সেই ক্ষেত্রেও লাগতে পারে, অথবা নয়েজ রিডাকশনের ক্ষেত্রেও লাগতে পারে, যেটা নয়েজ রিডাকশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নয়েজ রিডাকশনের ক্ষেত্রেও লাগতে পারে, বা সিনথেসিস অথবা রিকগনিশন, যে কোনো কাজই আসলে আমাদের শর্ট টাইম স্পিচ প্রসেসিং দরকার হতে পারে। সিনথেসিস মনে হয় কি বোঝাচ্ছে, সিনথেটিক স্পিচ মানে আহ, আর্টিফিশিয়াল স্পিচ বানানো, তাই তো? বলতে স্যার আসলে যে স্পিচ অর্থাৎ, জেনারেশন মানে একটা টেক্সট দেওয়া হবে, টেক্সট থেকে আমরা জি যেটাকে স্যার। অডিওতে কনভার্ট করবো। জি স্যার। হুম। আচ্ছা, প্রশ্নটা হয়তো আমি এখানে দিতে ভুলে গেছি। আহ, আচ্ছা, প্রশ্ন এরকম এরকম ছিল যে হোয়াট ইজ স্পেকট্রোগ্রাফিক অ্যানালাইসিস অফ স্পিচ সিগন্যালস এন্ড স্টেপস গুলা বলতে বলছে। আর বলছে হোয়াইট ব্যান্ড আর ন্যারো ব্যান্ড স্পেকট্রোগ্রামের মধ্যে পার্থক্য কি, এন্ড তাদের একটু কম্পারিজন অর্থাৎ অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ গুলা কোথায় কি আছে সেটা একটু বলতে বলছে। সো আমরা যদি একটু স্পেকট্রোগ্রামের আসলে হোয়াট ইজ স্পেক্ট্রোগ্রাম এটার মধ্যে যদি আসার চেষ্টা করি, তাহলে আমরা দেখবো এখানে অলরেডি বলাই আছে যে ইটস আ পাওয়ারফুল টুল টু ভিজুয়ালাইজ এন্ড অ্যানালাইজ দ্য ফ্রিকোয়েন্সি কন্টেন্ট অফ স্পিচ সিগন্যাল ওভার টাইম। অর্থাৎ সৎ কথায় বলতে গেলে আমরা যদি সময়ের সাথে সাথে কোনো একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সির যে কন্টেন্ট থাকে সেই ফ্রিকোয়েন্সি কন্টেন্টটাকে আমরা যদি একটা কোনো মেশিনের মাধ্যমে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, তাহলে সেই যে জিনিসটা যদি ভিজুয়ালাইজ করার চেষ্টা করি সেটাকেই মূলত স্পেক্ট্রোগ্রাফিক অ্যানালাইসিস বলা হয়। সো এই স্পেকট্রোগ্রাফিক অ্যানালাইসিসটা দিয়ে আসলে আমাদের কি মানে কেন প্রয়োজন, আমাদের এটা প্রয়োজন হচ্ছে, এটা আসলে প্রোভাইড করে, কি প্রোভাইড করে যে স্পিচ সিগন্যালের ভিউ প্রোভাইড করে, অথবা ক্যাপচারিং বোথ দা টাইম ভেরিং নেচার এন্ড দ্য ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস, আর মেকিং দেম হচ্ছে ইনভ্যালুয়েবল ফর স্পিচ অ্যানালাইসিস রিকগনিশন এন্ড সিনথেসিস। অর্থাৎ আমাদের স্পিচ রিকগনিশনের ক্ষেত্রে আমরা যদি একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন থাকে, অর্থাৎ আমরা এতক্ষণ যে কথাগুলো বলে আসছি উপরে, যে স্পিচ আমরা রিকগনাইজ করতে পারবো, অথবা সিনথেসিস করব, অথবা নয়েজ রিডাকশন করবো, এখন এই জিনিসগুলা যখন আমাদের ভিজুয়ালি রিপ্রেজেন্ট করে দেখার প্রয়োজন হবে, তখনই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে স্পেকট্রোগ্রাফিক অ্যানালাইসিস। এটার মাধ্যমে আমরা আসলে স্পিচের সকল যে বৈশিষ্ট্যগুলো আছে মোটামুটি আমরা ভিজুয়ালি দেখতে পারি, এবং সেটার মাধ্যমে পরবর্তীতে আমাদের যদি নয়েজ রিডাকশন করতে হয়, কোন কোন জায়গায় নয়েজ রিডাকশন করতে হবে, কোথায় সিনথেসিস করতে হবে, সো এই সব জিনিসগুলো মোটামুটি ওখান থেকে দেখা যায়। একটা এক্সাম্পল দিতে পারলাম না? স্যার এটা তো, এই যদি প্রথমে যেটা দিছো সেটাই দিতে পারো। সেটা, না, আরো আগে একটা যে স্পেকট্রাম দেখাইলা না, সেটা দিয়ে হ্যাঁ স্যার, দেখো। এইটা আমি দিতে ভুলে গেছি স্যার, এই যে এটা 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 দেওয়া যেতে পারে, যে এটার মাধ্যমে আসলে আমরা, হ্যাঁ, এটার যেটার মাধ্যমে আমরা যে, পরেরটা, হ্যাঁ, জি জি স্যার। লাস্টের ছবিটাকে বলতে পারো যে স্পেকট্রাম। জি স্যার, এটার স্পেকট্রাম আমরা এখানে পাচ্ছি মেশিনের মাধ্যমে। তো এটাই মূলত স্পেকট্রোগ্রাফিক অ্যানালাইসিস। এটার মাধ্যমে মানে একটা মোটামুটি, অডিওকে একটা ছবিতে কনভার্ট করা, তো সেখান থেকে আমরা ইমেজ প্রসেসিং যেভাবে করি ঠিক একইভাবে এই স্পেকট্রামটাও ইমেজ প্রসেসিং এর মতোই করে করা যায়, বুঝছেন? একই একদম এক্স্যাক্টলি সেম। তুমি এটাকে স্পেকট্রোগ্রামে পরিণত করার পর এটা তো একটা ছবি হয়ে যায়। তখন জি স্যার। ছবি যেভাবে ইমেজ রিকগনাইজ করা হয় ঠিক একইভাবে এই স্পেকট্রোগ্রাম গুলোকে রিকগনাইজ করা যায়। ওকে।
আচ্ছা, তো আমাদের যে এখন স্পেকট্রোগ্রাম আছে, স্পেকট্রোগ্রাম মূলত দুই প্রকার স্পেকট্রোগ্রাম আছে। একটা হচ্ছে হোয়াইট ব্যান্ড স্পেকট্রোগ্রাম, আর একটা হচ্ছে ন্যারো ব্যান্ড স্পেকট্রোগ্রাম। তো এই হোয়াইট ব্যান্ড স্পেকট্রোগ্রাম আর ন্যারো ব্যান্ড স্পেকট্রোগ্রামের মধ্যে কিছু এদের এদের আসলে কিছু বৈশিষ্ট্য আছে। যেরকম আমরা যদি দেখি যে হোয়াইট ব্যান্ড স্পেকট্রোগ্রামের উইন্ডোর যে ডিউরেশন সেগুলো 5 থেকে 10 মিলি সেকেন্ড, অর্থাৎ আমরা একটু আগেই উইন্ডো সম্পর্কে কিন্তু পড়ে আসছি। তো ওই উইন্ডোর যে ডিউরেশন সেগুলো 5 থেকে 10 মিলি সেকেন্ড হয়ে থাকে। 5 থেকে 10 মিলি সেকেন্ড হয়ে থাকে হোয়াইট ব্যান্ডের ক্ষেত্রে। আর যদি আমরা একটু ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে আসলে এটার উইন্ডো ডিউরেশন হচ্ছে 20 থেকে 40 মিলি সেকেন্ড, অর্থাৎ একটু বেশি। যদি আমরা একটু এদের হোয়াইট ব্যান্ডের এফএফটি লেন্থ চিন্তা করি, তাহলে 256 থেকে 512 পয়েন্ট হয়ে থাকে। এটার এফএফটি পয়েন্ট হলো 1024 থেকে বা এর বেশি থাকে। উইন্ডোজের শিফটিং সেটা হচ্ছে 2.5 থেকে 5 মিলি সেকেন্ড হোয়াইট ব্যান্ডের ক্ষেত্রে, বাট ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে সেটা একটু বেশি, 10 মিলি সেকেন্ড। অ্যান্ড এটার রেজলিউশন হচ্ছে হাই, আর রেজলিউশন কম। তো এখানে আসলে মোটামুটি কিছু এক্সাম্পল, এক্সাম্পল না ঠিক, পার্থক্য বলা যাইতে পারে, যে পার্থক্য দেওয়া আছে আসলে। অ্যান্ড এখানে দেওয়া আছে যে হোয়াইট ব্যান্ড গুলো আসলে কি কাজে ব্যবহার করা হয়, সেগুলো দেওয়া আছে যে প্রোভাইডস ডিটেল ইনফরমেশন অ্যাবাউট দ্য টেম্পোরাল স্ট্রাকচার অফ স্পিচ সিগন্যাল। সো স্পিচ সিগন্যাল একটা টেম্পোরারি স্ট্রাকচার আসলে এটা দেয় হোয়াইট ব্যান্ড যেটা আছে। আর ন্যারো ব্যান্ড হচ্ছে পিচ এক্সামিনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইনোটেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এন্ড হচ্ছে আমরা যদি ডিস্টিংগুইশ করতে চাই হারমোনিয়াস অ্যান্ড ফরম্যান্স এর মধ্যে, তো হারমোনিয়াস হচ্ছে এক টাইপের স্পিচ অ্যান্ড ফরম্যান্স এক টাইপের স্পিচ। তো এগুলোর ক্ষেত্রে যদি আমরা পার্থক্য নিরূপণ করতে চাই, তাহলে অবশ্যই ন্যারো ব্যান্ড ব্যবহার করতে হবে। আহ তো অলরেডি যেটা বলে ফেলছি যে অ্যাডভান্টেজটা আসলে কি, অ্যাডভান্টেজটা হোয়াইট ব্যান্ডের একটু যে লাস্টে। একটু একটু ব্যাকে যাও, তো একটু ব্যাকে যাও। লো টেম্পোরাল রেজুলেশন, ঠিক আছে। টেম্পোরাল রেজুলেশন বলতে বুঝো, টেম্পোরালটা হলো টাইমের দিকে যে রেজুলেশনটা, আর ফ্রিকোয়েন্সিটা হলো উপরের দিকে যে হার্টজ, সেটা জি স্যার। রেজুলেশন। জি স্যার। ঠিক আছে, যে টাইম ফ্রিকোয়েন্সি দুইটা অ্যাক্সিস আছে না, তো টাইমের দিকে যে রেজুলেশনটা সেটাকে বলা হয় টেম্পোরাল রেজুলেশন, আর উপরে যে ফ্রিকোয়েন্সি ওয়াই অ্যাক্সিস বরাবর সেটাকে জি বলা স্যার। হয় ফ্রিকোয়েন্সি রেজুলেশন। আচ্ছা, ঠিক আছে। স্যার নেক্সট স্লাইডে যাব। হুম হুম। আচ্ছা, তো অলরেডি আসলে বলে ফেলছি যে হোয়াইট ব্যান্ড আর ন্যারো ব্যান্ডের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কি। অলরেডি আমরা এখানে লাস্টের গুলো দেখে ফেলছি যে হোয়াইট ব্যান্ডের ক্ষেত্রে হচ্ছে এটার অ্যাডভান্টেজটা এখানে যে ক্যাপচার ফাইন টেম্পোরাল ডিটেলস, যেহেতু উপরের দিকে ডিটেলসটা সে ভালো করে আসলে নেয়। আর এইটা ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে আসলে অ্যাডভান্টেজটা এরকম যে এটা ফ্রিকোয়েন্সি ডিটেলসটা সুন্দরভাবে নিতে পারে আর কি, ফর হারমোনিক অ্যানালাইসিসের ক্ষেত্রে। হ্যাঁ, কারণ আমরা যে ফিজিক্স। হ্যাঁ, কারণ হলো কি, ওয়াই অ্যাক্সিস বরাবর হলো ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তো এটা রেজুলেশন ভালো মানে কি, ওটার স্যাম্পলিং আরো ভালো, মানে ছোট ছোট ডিস্টেন্সে, জি স্যার। যত কারণ বেশি যত আমি জি ন্যারো স্যার। রেজুলেশন ভালো হয়, তত বেশি ফ্রিকোয়েন্সিটা জি আমরা স্যার। ভালো করে ক্যাপচার করতে পারবো। আর টেম্পোরাল দিকে মানে টাইমের দিকে রেজুলেশন যেটা, সেটা হলো হোয়াইট ব্যান্ডের, তাই তো। জি স্যার। এই জন্য বাম পাশেরটা যে হোয়াইট ব্যান্ডেরটা হলো টেম্পোরাল ডিটেলস, ফাইন টেম্পোরাল ডিটেলস লেখা আছে। জি স্যার, কারণ ডান আমরা দিকে জি স্যার, হ্যাঁ হ্যাঁ bro। কারণ আমাদের হচ্ছে হ্যাঁ একটু একটু পরে যখন স্যাম্পলিং দেখবো, তো স্যাম্পলিং এর ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এনকোয়েস্ট ল আছে, যেখানে আমরা জানি যে আসলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডাবলের থেকে বেশি হইতে হয় স্যাম্পলিং এর সংখ্যা। তো স্যাম্পলিং যত বেশি হবে, আমরা যত ভাগ করতে পারবো একটা স্পিচকে, তত সংখ্যক আসলে ভালো আউটপুট আসার পসিবিলিটি থাকে। বাট সময়ের সাথে যদি আমরা যদি বড় আকারে ওয়াইড আকারে ভাগ করে ফেলি, তাহলে আলটিমেটলি আমাদের আউটপুট আসার সম্ভাবনা আসলে খুব একটা ভালো না। অর্থাৎ সেখানে আসলে আমাদের সিগন্যাল লস হইতে পারে, অর্থাৎ ইনফরমেশন গ্যাপ থাকতে পারে। এটা ডিসঅ্যাডভান্টেজ ওইখানেই, হোয়াইট ব্যান্ডের ডিসঅ্যাডভান্টেজ আসলে ওইখানেই যে যেহেতু আমরা টাইমের বেসিসে একটা বড় আকারে ওয়াইড এরিয়া নিতেছি, তো সেখানে অবশ্যই আমাদের পরবর্তী যখন আমরা এটাকে আসলে আহ, আহ, পরবর্তীতে রিফর্ম করার চেষ্টা করব, আমাদের যে সিগন্যাল আছে সেটাকে রিফর্ম করার চেষ্টা করার সময় হয়তোবা কিছু ইনফরমেশন গ্যাপ হইতে পারে বা লস হইতে পারে। বাট ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে আবার এখানে যেটা আছে সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজটা, যেটা পুয়ার টেম্পোরাল রেজলিউশন মেকিং ইট ডিফিকাল্ট টু ক্যাপচার র্যাপিড চেঞ্জেস ইন সিগন্যাল। অর্থাৎ যখন সিগন্যালের মধ্যে র্যাপিড চেঞ্জ হয়, তখন আলটিমেটলি এটা ধরতে পারে না, কারণ ন্যারো ব্যান্ড যেহেতু খুব অল্প পরিসরের মধ্যে, অল্প পরিধির মধ্যে অনেকগুলো আসলে স্যাম্পলিং নেয়। তো সেই ক্ষেত্রে স্যাম্পলিং গুলোর চেঞ্জেসটা আসলে খুব র্যাপিডলি হয় না, একবার অল্প অল্প করে আস্তে 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 যদি চেঞ্জেস হয়, তো সেই ক্ষেত্রে আসলে র্যাপিড যে চেঞ্জেসটা আছে সেটা সে আসলে ক্যাপচার করতে পারে না।
আচ্ছা, এখন হ্যাঁ, আমরা কারণ ন্যারো ব্যান্ডের টার্গেট হলো ফ্রিকোয়েন্সির দিকে, টাইম এক্সিসের দিকে ওরা আসলে ফোকাস নাই, তো এই জন্য টাইমের দিকে রেজুলেশনটা কম, এই জন্য মানে ধরো অনেক অনেক সময় পর পর হলো ওর স্যাম্পলিং নেওয়া হয়, তো এই জন্য মাঝখানে যদি কুইকলি চেঞ্জ হয়ে যায় কোনো একটা সিগন্যাল, এই জন্য ন্যারো ব্যান্ডটা সেটা ক্যাপচার করতে পারে না। কিন্তু যতটুকু ক্যাপচার করে সেই উইন্ডোর মধ্যে যত রকম ফ্রিকোয়েন্সি গুলো আছে, রেজুলেশন গুলো, ফ্রিকোয়েন্সি গুলো ভালো দেখা যায়, কিন্তু ওই যে জি স্যার, ফ্রিকোয়েন্সি ওখানে একটু ভালো হয়। টাইমের দিকে আবার রেজুলেশন তো কম, তো এই জন্য আসলে জি স্যার। দুইটা আসলে ট্রেড অফ করতে হয়, যে কম্পিউটার মাঝামাঝি একটা যে খুব বেশি ফ্রিকোয়েন্সি রেজুলেশনটাও মাঝামাঝি মানে এভারেজ রাখতে হবে, টেম্পোরাল রেজুলেশনটা এভারেজ, মানে কোনোটা যেন বেশি না হয় আর কি। এটাকে জি স্যার। স্যার, পরবর্তী প্রশ্নে যাব। হুম, ঠিক আছে। জি স্যার। সো আমাদের লাস্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এনকুইস্ট শানন স্যাম্পলিং থিওরেম। সো আমরা একটু আগেই স্যাম্পলিং সম্পর্কে বলছি। সো স্যাম্পলিং হতে পারে হচ্ছে সময়ের বেসিসে হতে পারে, অথবা ফ্রিকোয়েন্সি বেসিসে হতে পারে। তো আমাদের এখন যেটা আমরা আসলে দেখতে চাই সেটা হচ্ছে আমাদের যে স্যাম্পলিং প্রসেসটা আছে, এনকুইস্ট যে স্যাম্পলিং থিওরেম, এটা আসলে দেখে তো পুরা থিওরিতে যাওয়ার আগে আমরা একটু আগে স্যাম্পলিং প্রসেসটা একটু দেখি, তারপরে আমরা পরবর্তীতে সামনের দিকে যাব। তো প্রথমে আমাদের স্যাম্পলিং প্রসেসটা আসলে কি, স্যাম্পলিং প্রসেস দেওয়ার আগে আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের যে সিগন্যাল থাকে সেগুলো তো সব অ্যানালগ সিগন্যাল থাকে। তো সেই অ্যানালগ সিগন্যালকে, এই অ্যানালগ সিগন্যাল থেকে যখন আমি একটা এই সিগন্যালটাকে যখন আমি রিজেনারেট করার চেষ্টা করব, তখন ডেফিনেটলি আমাদের কোনো একটা চেঞ্জেস দরকার, বা কোনো ভিতরে কোনো একটা প্রসেস দরকার, যে প্রসেসের মাধ্যমে আসলে আমি পরবর্তীতে সিগন্যালটাকে পাবো। কারণ আলটিমেটলি এই সিগন্যালটাকে আমি যদি এরকম বাঁকা একটা অবস্থা আছে, সাইন তরঙ্গ আছে, এটাকে পরবর্তীতে আমি এই বাঁকা অবস্থায় এখানে কিভাবে রিজেনারেট করবো, ডেফিনেটলি আমাদের ভিতরে একটা প্রসেস দরকার। সো সেই প্রসেসটাকেই মূলত স্যাম্পলিং বলা হয়। অর্থাৎ আমরা যে এই ওয়েবটা আছে, ওয়েবটাকে সুন্দরভাবে ছোট 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 কিছু পার্টে ভাগ করব, সেই পার্ট গুলাকেই মূলত স্যাম্পল বলা হয়। নিচে যেটা দেখা যাচ্ছে অর্থাৎ সিটিতে স্যাম্পল। অ্যান্ড এই স্যাম্পলটাকে যদি আমরা আমাদের যে ওয়েব আছে সেই ওয়েবের বিভিন্ন জায়গায়, অর্থাৎ সময়ের সাথে সাথে যদি আমি স্যাম্পল গুলোকে আসলে প্লট করি, তাহলে আলটিমেটলি যে গ্রাফটা পাবো, এই যে সুন্দর একটা গ্রাফ পাবো, এই গ্রাফ থেকেই পরবর্তীতে আমরা আমাদের যে স্যাম্পল, আমাদের যে স্যাম্পল না, আমাদের যে আউটপুট যেটা জেনারেট করবো, অর্থাৎ এই সেম আউটপুট এটি তো জেনারেট করবো। তো এই সেম আউটপুটটা জেনারেট করবো, সেই আউটপুট জেনারেশনের ক্ষেত্রে এটা হেল্প করবে আমাদের। তাহলে স্যাম্পলিং প্রসেসটা হচ্ছে আমাদের যে ফ্রিকোয়েন্সিটা আছে, সেই ফ্রিকোয়েন্সিটাকে ছোট 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 পার্টে ভাগ করা আর কি। So sampling theoremটা কি আমরা যদি এখানে পড়ার চেষ্টা করি, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল ক্যান বি কমপ্লিটলি রিপ্রেজেন্টেড ইন ইটস সিম্পল ফর্ম এন্ড রিকভার্ড ব্যাক ফ্রম দ্য স্যাম্পল ফ্রম, যেটা একটু আগেই বলছি যে আমরা যদি এটাকে আমাদের ইনপুট চিন্তা করি বাম পাশেরটাকে, এবং ডান পাশেরটাকে যদি আমাদের আউটপুট চিন্তা করি, তাহলে আমাদের অবশ্যই দরকার ইনপুট থেকে আউটপুট জেনারেট করা, দ্যাটস ইট। তো মাঝখানে অবশ্যই একটা প্রসেস থাকা দরকার, যে প্রসেসটাকেই মূলত স্যাম্পলিং বলা হয়। এন্ড এই স্যাম্পলিং মূলত ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে করা হয়। এবং এই স্যাম্পলিং এর যে ফ্রিকোয়েন্সি থাকবে, অর্থাৎ আমাদের যে স্যাম্পলিং কতগুলা স্যাম্পল হবে, সেই স্যাম্পলটা আসলে ডিপেন্ড করবে এখানে এই যে আমাদের বাম পাশের যে ওয়েভ আছে তার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির উপর। অর্থাৎ এই যে এটার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হতে পারে 200 হার্জ, 300 হার্জ, 400 হার্জ, যে কোনো কিছু হইতে পারে। তো সাপোজ একটা ওয়েবের মধ্যে তো ফ্রিকোয়েন্সি অনেকগুলো হইতে পারে, 200, 300, 400, 500, 600 হার্জের হতে পারে, আবার 10, 20 হার্জ হতে পারে। সো ধরি আমি যদি 200, 300 and 400 নেই, তাহলে এখানে আসলে ম্যাক্সিমাম যেই আমাদের ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 400 হার্জ। তো সেই 400 হার্জের ডাবল নিতে হবে, অর্থাৎ ডাবল অথবা তার থেকে বেশি আমাদের স্যাম্পল সংখ্যা হইতে হবে। যদি সাপোজ চিন্তা করি যে বাম পাশের যেই ওয়েব আছে সেটা যদি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 400 হার্জ হয়, তাহলে আমাদের এই যে স্যাম্পল সংখ্যা, এই যে স্যাম্পল গুলো নিতেছে, আমাদের স্যাম্পল সংখ্যা হবে 800 অথবা তার বেশি। শুধুমাত্র 800 অথবা তার বেশি হইলেই তখন আমরা বলতে পারবো যে এই যে ইনপুট নিছি, এই ইনপুট থেকে আমরা পারফেক্টলি একটা আউটপুট বের করতে পারবো। বাট যদি কখনো 800 এর কম হয়, 800 এর বেশি হলে তো সমস্যা নেই, বাট 800 এর কম হলে অবশ্যই আমরা ইনপুট থেকে আউটপুট এইভাবে একদম এক্স্যাক্টলি জেনারেট করতে পারবো না, বা নাও পারতে পারি, বাট নাও পারতে পারি, সম্ভাবনা খুবই কম। এখন আমরা যদি একটু এখানে ওইটাই দেখার চেষ্টা করি আসলে, যে স্যাম্পলিং কিভাবে আসলে আমাদের ইনপুট থেকে আউটপুট জেনারেট করতে এফেক্ট করে। আমরা যদি এই চিত্রের দিকে তাকাই, তাহলে এটা উপরেরটা হলো আমাদের ইনপুট, নিচেরটা হলো আমাদের আউটপুট। সব চিন্তা করি আউটপুটের কথা এখন।
এখানে আমরা দেখি স্যাম্পলিং সংখ্যা কিন্তু অনেক বেশি, তুলনামূলক বেশি, কারণ এখানে কিন্তু খুব কাছাকাছি কাছাকাছি অনেকগুলো স্যাম্পলিং নিছি। সো এই স্যাম্পল গুলাকে যদি আমি এই গ্রাফের মধ্যে প্লট করি, তাহলে কিন্তু এই যে ইনপুটের মতোই আউটপুটটা পাইতেছি। বাট যদি ডান পাশে যে লাল দিকে চিন্তা করি, তাহলে লালের ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের যে স্যাম্পলিং, সেই স্যাম্পলিং কিন্তু সময়ের সাথে, অর্থাৎ আমাদের হোয়াইট ব্যান্ড, এখানে হোয়াইট ব্যান্ড আর এখানে ন্যারো ব্যান্ড, তো স্যাম্পলিং গুলো কিন্তু খুব কম, তুলনামূলক কম আছে এবং একটু ওয়াইড এরিয়া নিয়ে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে আসলে গ্রাফে প্লট করি, তাহলে কিন্তু আমরা এই উপরের যে ইনপুট, সেই ইনপুটের মতো কিন্তু আউটপুট পাইতেছি না, অর্থাৎ আমাদের যে সিগন্যাল সেটা কিন্তু একটু তেরা বেঁকা হয়ে যাইতেছে। তো এই জন্যই মূলত বলা হয় যে স্যাম্পলিং এর ক্ষেত্রে আমাদের স্যাম্পল সংখ্যা কত হবে সেটা আসলে ডিপেন্ড করবে আমাদের যে ইনপুট আছে, সেই ইনপুটের যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি তার ডাবলের ডাবল অথবা তার বেশি। অর্থাৎ এফ এস যদি আমাদের ইনপুটের ফ্রিকোয়েন্সি হয়ে থাকে, সরি, এফ এম যদি আমাদের ইনপুটের ফ্রিকোয়েন্সি হয়ে থাকে, তাইলে এফ এস যদি আউটপুট ফ্রিকোয়েন্সি হয়ে থাকে, তাহলে আমাদের যেটা, সরি, এফ এস হচ্ছে আমাদের স্যাম্পল সংখ্যা, আর এফ এম হচ্ছে ইনপুটের ম্যাক্সিমাম হ্যাঁ, ঠিক ফ্রিকোয়েন্সি। আছে, ঠিক আছে। এটা মানে এফএম এর ডাবল হবে আর কি। জি স্যার। তো সেই ক্ষেত্রে আমাদের ইনপুটের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বা তার বেশি সংখ্যক স্যাম্পলের প্রয়োজন হবে, এবং এইটাই আসলে আমাদের ইনকুইজ শ্যানন থিওরেম সেটাই বলছে, যে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যেটা, সেই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির আমরা যে স্যাম্পল গুলো নেব, সেই স্যাম্পল গুলো অবশ্যই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির ডাবল বা তার বেশি হইতে হবে। শুধুমাত্র সেই ক্ষেত্রেই আমরা একটা ভালো ইনপুট থেকে আউটপুট জেনারেট করতে পারবো, আদারওয়াইজ ইনপুট থেকে আউটপুট জেনারেট করা পসিবল না, কারণ সেই ক্ষেত্রে আসলে আহ সিগন্যাল লস হইতে পারে। তো আমরা এখান থেকে আসলে ক্লিয়ারলি দেখি জিনিসটাকে, যদি আমরা যদি এফ এস কে ওমেগা এস দিয়ে রিপ্রেজেন্ট করি, আর হচ্ছে এফ এম কে ওমেগা এম দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে যখন আমাদের ডব্লিউ এস অর্থাৎ স্যাম্পল সংখ্যা অনেক বেশি, তখন কিন্তু আসলে ওভারল্যাপ হইতেছে না, বরং দূরে দূরে থাকতেছে সবগুলো। তার মানে যেহেতু ওভারল্যাপ হইতেছে না, তাহলে কোনো প্রবলেম নেই, আমরা আসলে সুন্দরভাবে আসলে ইনপুট থেকে আউটপুট গুলো জেনারেট করতে পারবো। ডব্লিউ এস সমান সমান যদি টু ডব্লিউ এম হয়, অর্থাৎ যদি সমান হয়, ইন কেস যদি সমান হয়, অর্থাৎ আমাদের যে স্যাম্পল সংখ্যা সেটা যদি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির দ্বিগুণের সমান হয়, তাহলে কিন্তু একদম একদম কি বলে মিশে গেছে এরকম অবস্থা, অর্থাৎ ওভারল্যাপ করতেছে না ঠিকই, বাট পাশাপাশি মিশে গেছে। এই ক্ষেত্রেও কিন্তু আমাদের ইনপুট থেকে আউটপুট জেনারেট করা পসিবল। বাট যদি ইন কেস আমাদের স্যাম্পল সংখ্যা যদি লেস দেন হয়ে যায় টু ওমেগা এম এর থেকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওভারল্যাপ হবে, অ্যান্ড ওভারল্যাপ হইলে আলটিমেটলি আমরা যে আমাদের যে ফ্রিকোয়েন্সি, আমাদের যে ইনপুট আছে, সেই ইনপুট স্পিচ থেকে কিন্তু আউটপুট স্পিচটা জেনারেট করতে পারবো না, কারণ ওভারল্যাপ হলে অবশ্যই সেখানে নয়েজ ক্রিয়েট হবে। বিভিন্ন ধরনের নয়েজ ক্রিয়েট হলে আলটিমেটলি আমাদের নতুন নতুন না, আমাদের যে রেজোনেট করবো আসলে, সেটা রেজোনেট করা পসিবল না। And এটাই আসলে এনকিউজ থিওরেম, যেটা আরে বলে ফেলছি, যে এনকিউজ থিওরেমটা বলছে আসলে মিনিমাম কত নিতে হবে, মিনিমাম কত না নিলে আসলে আমরা ইনপুট থেকে আউটপুট জেনারেট করতে পারবো না, সেই মিনিমাম ভ্যালুটাই হচ্ছে ডাব্লিউ এস সমান সমান টু ডাব্লিউ এম। অর্থাৎ আমাদের যেই মিনিমাম যে স্যাম্পলিং সেটা কত হবে, সেটা হবে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির ডাবল এর সমান। এটি হলো এনকিউজ রেট, এটাকে বলা হয় এনকুইস্ট রেট। তো এটা আমাদের যদি শেষ হয়ে থাকে, তাহলে আমরা আলটিমেটলি একটা অঙ্ক দেখি, তাহলে আসলে জিনিসটা ক্লিয়ার হবে। তো এটা অঙ্ক দেখি, এখানে আসলে দেওয়া আছে আমাদের যেই একটা ওয়েভ দেওয়া আছে, সাইন ওয়েভ দেওয়া আছে, যেটার মান দেওয়া আছে এখানে, অর্থাৎ ইকুয়েশন দেওয়া আছে। তো ইকুয়েশনের মধ্যে আমাকে বলা আছে যে ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 কিলো হার্টজ। তো 1 কিলো হার্টজ হলে, তাহলে আমি যদি এখানে বসাই, তাহলে আলটিমেটলি 1000 হবে, কারণ কিলো হার্টজ থেকে হার্টজে কনভার্ট করলে 1000 হবে। সো 2 পাই ইন্টু 1000 ইন্টু টি। এখন এটাকে যদি আমরা একটু ইনকুইস্ট রেটের মাধ্যমে আসলে কনভার্ট করতে চাই, তাহলে যদি 1 কিলো হার্টজ আমরা এখানে যদি এখানে যেহেতু দেওয়া আছে 1 কিলো হার্টজ, এখন আমাদের এনকিউজড রেটটা কত হবে? আমরা জানি এনকিউজড রেটটা হয় ডাবল, অর্থাৎ 2 ইন্টু 1000, মানে 2 কিলো হার্টজ। তাহলে এনকিউজড রেট হলো আমাদের এই তরঙ্গের ক্ষেত্রে 2000 কিলো, সরি 2000 না তো, 2 কিলো হার্টজ অথবা 2000 হার্টজ। এখন সাপোজ আমার কাছে যদি এরকম হয় যে আমি স্যাম্পল করতেছি পার সেকেন্ড অথবা পার আওয়ার 5000 হার্টজের, যেখানে নেক্সট এক্সাম্পলটা যেটা দেওয়া আছে, যে আমাদের যে এফএস অর্থাৎ স্যাম্পলিং যে রেট, সেটা যদি 5000 হয়, 5000 পার সেকেন্ড হয়, তাহলে আসলে কি আমরা ইনপুট থেকে আউটপুট জেনারেট করতে পারবো? উত্তর হলো হ্যাঁ। কারণ কি? কারণ আমাদের ইনকিউজ রেট হচ্ছে
2 কিলো হার্টজ, আর এখানে দেওয়া আছে 5 কিলো হার্টজ। তাহলে 2 দিয়ে যদি আমি 2 গুণ করি তাহলে 4 হয়, আলটিমেটলি 1 কিন্তু এক্সট্রাও থেকে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু স্যাম্পলটা, অর্থাৎ আমাদের স্যাম্পলিং ঠিকঠাক হবে, বরঞ্চ বেশিও হবে, সুন্দর ভালো হবে, তাহলে ইনপুট থেকে আউটপুট জেনারেট করতে পারবো। বাট যদি ইন কেস আমাদের 1.5 কিলো হার্টজ দেওয়া থাকে, অর্থাৎ আমাদের স্যাম্পলিং রেট সেটা যদি 1.5 কিলো হার্টজ দেওয়া থাকে, তাহলে কি আসলে স্যাম্পল ইনপুট থেকে আউটপুট জেনারেট করা পসিবল? উত্তর হচ্ছে না, কারণ আমাদের এনকুইজ রেট হচ্ছে 2। তো আলটিমেটলি 2 এর ডাবল তো দূরের কথা, 2 এর থেকে উল্টা কম, 1.5 তো 2 এর থেকে অনেক কম। তো সেই ক্ষেত্রে আসলে সিগন্যাল থেকে স্যাম্পল জেনারেট করা পসিবল না। আর স্যাম্পল জেনারেট করা পসিবল না হলে অবশ্যই এটা এনকিউইস্ট থিওরেম আসলে মানে না। তো শেষ। মনে হয় কারো কোনো প্রশ্ন নাই, যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারে। আরো কোশ্চেন আছে কোনো? Okay, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আর কেউ আছে আজকে? স্যার আজকে ছিল, বাট এখন এনিহাউ মেবি আসতে পারেন স্যার, বলছিল আসবে। কি? আফ্রিদি স্যার। জ্যোতির্ময়? জ্যোতির্ময় হালদার না লেখা? জি স্যার, জ্যোতির্ময় হালদারও ছিল স্যার। ও হ্যাঁ, জ্যোতির্ময় হালদার, আর একটা হলো আনিস মোল্লা, তাই তো? জি স্যার। চারজন এটাতে? আম, স্যার ওই গ্রুপটাতে ছিল তিনজন, এই যে রাজিন ছিল, মেবি সায়েম? জ্যোতির্ময়, হ্যাঁ সায়েম আর জ্যোতির্ময় ছিল। ও হ্যাঁ, এখানে লেখা আছে চারজন নাকি? ও না, ঠিক আছে। জি স্যার, পরের গ্রুপটাতে হচ্ছে স্যার আনিস, আফ্রিদি। পরেরটাতে আনি হলো হ্যাঁ আনিস মোল্লা, আফ্রিদি আর রিমা। না স্যার, আনিস মোল্লা এবং আফ্রিদি স্যার, দুইজন। ও আচ্ছা। তাহলে জ্যোতির্ময় দিবে না নাকি? স্যার ওর সাথে কথা হয়েছিল, বলছিল যে, ও বলছিল যে আজকে দিতে পারবে না, যদি আগামীকালকে। আমি বললাম যে না, আজকে 10টায় তো আমরা শিডিউল কয়েকবার চেঞ্জ করছি আর কি। আচ্ছা, ও তো মনে হয় এমনিতে ওই গ্রুপের সবগুলো কোশ্চেনই মনে হয় অ্যান্সার দিছে, তাই না? আম, স্যার বুঝতে পারিনি স্যার। মানে এই যে কোর গ্রুপে যে যতগুলো কোশ্চেন ছিল সবগুলোই তো মোটামুটি কভার করছে, তাই না? আম, স্যার এটা সায়েম ভালো বলতে পারবে স্যার, মোটামুটি হওয়ার কথা স্যার। সায়েম। হ্যাঁ, বাকি ছিল 15 নাম্বার আর 16 নাম্বার। তো বলতে গেলে 15 নাম্বারে অনেকখানি ও ডিসকাস করে ফেলছে। আর 16 নাম্বার হলো এটা, 16 নাম্বার জাস্ট একটা এক্সাম্পল। ওই এক্সাম্পলটা দেখালে ভালো হতো। এটা তো 16 নাম্বার ইজিলিও দিতেই পারতো, কোনো অসুবিধা আহ, নেই। স্যার হ্যাঁ, প্রয়োজনে স্যার, যদি ওরা ওরা দেওয়ার কথা বলছে স্যার, আমরা তাহলে নেক্সট দিন ওদের ইয়া করি এবং। আচ্ছা ঠিক আছে। জি স্যার। আর যদি ও দিতে না পারে তাহলে তাহলে এই পরের গ্রুপের, গ্রুপের সাথে। জি স্যার। পরের গ্রুপের সাথে অথবা এই গ্রুপেরই কেউ দিতে পারে, জি স্যার। অথবা পরের গ্রুপের ওরাও দিতে পারে। জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। স্যার আমাদের এই ক্লাস মিড টার্মের আগে স্যার, আমাদের এ পর্যন্ত আমাদের স্যার একটু বন্ধ দরকার সামনে, কারণ ও, আমাদের হচ্ছে স্যার 9 তারিখ থেকে মিড টার্ম শুরু স্যার, 9, 10, 11 এবং 12 তারিখ। তাই? জি স্যার, আপনাকে স্যার বলছিলাম যেটা স্যার 10 তারিখে আপনি বলছিলেন। ও আচ্ছা, মিড টার্ম। জি স্যার, আমি স্যার তাহলে আমি মিড স্যার মিড আমি টার্মের আপনাকে আগে কি? রিমাইন্ডার দেবো স্যার, মিড টার্মের আগে স্যার। আর হচ্ছে না এখন স্যার, ওদের একটু স্যার একটা ইয়া ছিল, ডিমান্ড ছিল আসলে স্যার, ওরা যদি একটু বলতো যে ওই কোশ্চেনের সিলেবাসের ব্যাপারে আর কি। ও আচ্ছা, এই যে আজকে পর্যন্ত যা হয়েছে তা 3 নাম্বার গ্রুপ পর্যন্ত, 1 2 3, ঠিক আছে। জি স্যার। ওকে, কারো কোনো থ্যাংক ইউ। অবজেকশন আছে এক্ষেত্রে? মানে নো স্যার, নো। ঠিক আছে। ওকে ওকে। জায়ান ভালো প্রেজেন্টেশন দিয়েছে। থ্যাংক ইউ স্যার স্যার। স্যার সায়েম তো আমাদের আমাদের স্যার আমাদের
আমাদের কি স্যার আমাদের টিচার বলা যায় স্যার, সে আমাদের আলাদাভাবে এক্সামের আগে বিশেষ প্রিপারেশন, বিশেষ ক্লাস নেয় স্যার, স্পেশাল ক্লাস। আচ্ছা বুঝছি। আমি এরকম আমার ইউনিভার্সিটি থাকতে আমার কিছু কিছু ফ্রেন্ডদেরকে আমি পরীক্ষার আগে ওরা এসে বসে থাকতো, আমি ওদেরকে বুঝাইতাম। জি স্যার, আমাদের সাইমসও সেরকম স্যার। আহ স্যার ঠিক আছে স্যার, ইনশাল্লাহ আমরা স্যার তাহলে এক্সামের পরে আবার বাকি অংশটুকু ক্লাসে কমপ্লিট করছি। ঠিক আছে। স্যার স্যার, আপনার এই ভিডিও, সরি, স্লাইড গুলো স্যার আপনাকে আমি দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। সায়েম স্যার আছেন? জি স্যার, আমি বেঁচে আছি স্যার। খেলা রেকর্ড কই, রেকর্ড অফ করা লাগবে, রেকর্ড কই, অফ জি হয়েছে? স্যার, অফ করে দিন স্যার রেকর্ড প্লিজ। অফ, তাড়াতাড়ি কোথায়?